একবার শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন। ঠিক তখনই একটা হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পেছনে লুকিয়ে পড়ে। হরিণটি ভয়ে কাঁপছিল। শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তুমি লুকোচ্ছ কেন? আর এইভাবে ভয়ই বা পাচ্ছ কেন? তখন একটা শিকারী সেখানে উপস্থিত হয় এবং সে শ্রীকৃষ্ণকে বলে, এটি আমার শিকার, এর উপর শুধু আমার অধিকার আছে, তাই একে আমার হাতে তুলে দিন। তখন শ্রীকৃষ্ণ বলে, প্রতিটি প্রাণীর ওপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে, অন্য কারোর কখনোই অধিকার থাকে না। এ কথা শুনে শিকারী বলে, এটি আমার শিকার, একে আমি রান্না করে খাবো। তখন শ্রীকৃষ্ণ বলে, তুমি কি জানো না জীব হত্যা করা মহাপাপ? আর তুমি একে হত্যা করে কি পাপী হতে চাও? তুমি কি জানো না মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ? একথা শুনে শিকারী বলল, আমি আপনার মতো জ্ঞানী নই, আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পূর্ণ। আমি শুধু এটুকুই জানি যে শিকার করাই আমার কাজ, আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়ে মরে যাব। আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে একে তার জীবনচক্র থেকেই তো মুক্তি করছি। যতদূর আমি শুনেছি শাস্ত্রেও মাংসাহারে কোনো নিষেধাজ্ঞা নেই, এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকে। তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধু কি আমাদের মতো গরিব মানুষের ক্ষেত্রেই পাপ? হে কৃষ্ণ, আপনি বলুন, মাংস খাওয়া পাপ নাকি পুণ্য? শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। তখন তিনি ওই শিকারীকে বললেন, এসো, আমি তোমাকে এই গল্প শোনাই। সেটা শোনার পর তুমি বিচার বিবেচনা করো, মাংস খাওয়া পাপ নাকি পুণ্য। তখন শিকারী ভাবলো, ভালোই হবে, একটা গল্প শুনলে আমারও সময় কাটবে এবং গল্পটা শোনার পরে এই হরিণের মাংস আমি খেতে পাবো। শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন। একবার মগধের অকাল দেখা দিল, যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল। তখন রাজা খুবই চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন শীঘ্রই এর কোনো সুরাহা না করা গেলে যে সমস্ত খাদ্য শস্য সঞ্চিত আছে তাও একসময় শেষ হয়ে যাবে। তখন আরও বড় সমস্যা দেখা দেবে। এই সমস্যা সমাধানের জন্য রাজা তার রাজ্যসভায় সমস্ত মন্ত্রী, সামন্ত এবং পরামর্শদাতাদের ডেকে পাঠালেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, সব থেকে সস্তা খাদ্য দ্রব্য কী? সকলে তখন ভাবল, ডাল, আলু। এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রমের দরকার হয় এবং অনেক সময় লাগে। তখন রাজসভার উপস্থিত একজন সামন্ত, যার শিকার করার শখ ছিল, সে উঠে দাঁড়িয়ে বলল, রাজামশাই, সব থেকে সস্তা খাদ্যদ্রব্য হলো মাংস, কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা খুব পুষ্টিকর খাবারও। সকলে তখন তাকে সমর্থন করল, কিন্তু এ কথা শোনার পরেও মগধের প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন। তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন চুপ করে বসে আছেন? আপনি অন্তত কিছু বলুন, আপনার কাছে সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কী? প্রধানমন্ত্রী বললেন, আমার মনে হয় না সব থেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস, তবুও এই বিষয়ে আমি আপনার মতামত কুর্নিশ জানাবো। এরপর সেই রাতে ওই প্রধানমন্ত্রী যে সামন্ত মাংস সব থেকে সস্তা খাদ্যদ্রব্য বলেছিল তার বাড়িতে গেল। তাকে দেখে ওই সামন্ত ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগলো। তখন প্রধানমন্ত্রী তাকে বললেন, আজ সন্ধ্যাবেলায় মহারাজ খুব অসুস্থ হয়ে পড়েছে। রাজবৈদ্য বলেছে যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজা সুস্থ হতে পারবেন। আপনি যত টাকা চান আপনাকে তত দেওয়া হবে। আপনাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আপনি চাইলে একটা পুরো জমিদারি আপনার নামে লিখিয়ে দেওয়া হবে। তার বিনিময়ে আপনি শুধু আপনার বুকের থেকে 20 গ্রাম মাংস আমাকে কেটে দিন। এই কথা শুনে ওই সামন্ত ভয়ে কাঁপতে থাকলো। সে ভাবল যে যদি প্রাণই না থাকে তাহলে স্বর্ণমুদ্রা বা জমিদারি নিয়ে সে কী করবে। সঙ্গে সঙ্গে সে দৌড়তে দৌড়তে ঘরে চলে গেল এবং 1,00,000 স্বর্ণমুদ্রা মন্ত্রীর হাতে দিয়ে বলল, মন্ত্রীমশাই,
এই 1,00,000 স্বর্ণমুদ্রা আমি আপনার 1,00,000 স্বর্ণমুদ্রার সঙ্গে যোগ করে নিন, আর এই 2,00,000 স্বর্ণমুদ্রা অন্য কাউকে দিয়ে তার মাংস নিয়ে নিন। আপনি আমাকে এখন যেতে দিন। প্রধানমন্ত্রী বললেন, সামন্তমশাই, আমি শরীরের দিক থেকে খুবই বলবান। তাছাড়া আপনার উচ্চতার চেহারা রাজার সঙ্গে অনেকটা মিলে যায়। তাই রাজবৈদ্য বলেছে যে আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারবে। তাই আমি আপনাকে আমার প্রধানমন্ত্রিত্ব পদ দিয়ে দেব। দরকার হলে আমি আপনার সেবক হয়ে থাকব, কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে নিয়ে যেতে দিন। তখন এই সামন্ত তাড়াতাড়ি নিজের পোশাক ও জুতো পরে নিয়ে মন্ত্রীকে বলল, আমার যদি প্রাণই না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর পদ কেন, রাজার পদেই পেয়েই বা কী করব? আপনি বরং আমাকে যেতে দিন। এই বলে সে লাফ দিয়ে ঘোড়ায় উঠে গেল। কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়ার দড়ি টেনে ধরে বলল, আপনার কোথাও পালানোর দরকার নেই। আপনি বরং নিজের ঘরে চলে যান। আমি অন্য কোথাও গিয়ে দেখি যে মাংস পাওয়া যায় কি না। এই বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেল। এরপর প্রধানমন্ত্রী অন্যান্য সামন্তদের বাড়ি গেল এবং সকলের কাছেই মাংস চাইল, কিন্তু কেউই তা দিতে রাজি হলো না। তার বিনিময়ে তারা সকলেই 1,00,000 থেকে 5,00,000 পর্যন্ত স্বর্ণমুদ্রা প্রধানমন্ত্রীকে প্রদান করল। এইভাবে প্রধানমন্ত্রী প্রায় 1 কোটি মুদ্রা পর্যন্ত পেয়ে গেলেন। এরপর তিনি নিজের মহলে ফিরে এলেন। পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন। সেখানে অন্যান্য সামন্তরা উপস্থিত ছিলেন। তারা সবাই উদগ্রীব ছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য, কিন্তু কেউই কাউকে গত রাতের কথা কিছু বলে উঠতে পারেনি। এর কিছুক্ষণ পর রাজা আসলেন এবং নিজের রাজ সিংহাসনে বসে পড়লেন। তো মন্ত্রী ও সামন্তরা দেখলো যে রাজা তো একদমই সুস্থ আছে, তার তো কিছুই হয়নি। তখন সকলেই ভাবলো যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের মিথ্যা কথা বলেছে, কিন্তু তারা কেউই সেই কথাটা মুখে বলে উঠতে পারছিল না। ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে 1 কোটি স্বর্ণমুদ্রা রেখে দিলেন। তখন রাজা বলল, এই স্বর্ণমুদ্রা কিসের জন্য এবং এত স্বর্ণমুদ্রা আপনি কোথা থেকে পেলেন? এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন, 20 গ্রাম মাংসের জন্য আমি চারিদিকে ঘুরে বেড়ালাম, কিন্তু সেই 20 গ্রাম মাংস আমি কোথাও পেলাম না। সেই মাংসের বদলে সমস্ত সামন্তরা এই স্বর্ণমুদ্রা আমাকে দিয়েছে। এবার আপনি বলুন, মাংস দামি না সস্তা? রাজা সব কিছু বুঝতে পারলেন। তিনি তার রাজ্যের শ্রমিকদের আরও কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদেরকে শস্য প্রদান করলেন। ওই 1 কোটি স্বর্ণমুদ্রা থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য ও সেচ ব্যবস্থার উন্নতি প্রকল্পে ব্যয় করলেন এবং বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তিনি প্রদান করলেন। কিছু কালের মধ্যেই খুব ভালো শস্য উৎপাদিত হলো, প্রজারা পুষ্টিকর খাদ্য পেল। এর কিছুদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং আকাল দূর হলো, ফলে প্রজাদের অবস্থার উন্নতি ঘটল। এই গল্প শোনার পর শিকারী বুঝতে পারল যে শিকার করা মোটেও ভালো না। কারো জীবন নেওয়ার মধ্যে কোনো মহত্ত্ব নেই, বরং জীবন প্রদান করাই হলো মহত্ত্ব। প্রতিটা প্রাণীর কাছেই তার জীবন অধিকার অত্যন্ত প্রিয়। এরপর শিকারী নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেল এবং সে শপথ নিল সে তার বাকি জীবনে কখনোই আর প্রাণী হত্যা করবে না।